দর্শক, বাজেট নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে আছেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগের প্রধান ডক্টর মোহাম্মদ ওমর ফারুক। আপনাকে স্বাগত। প্রথমেই যে প্রশ্নটাতে আসতে চাই, বাজেট একটা বিশাল অঙ্কের বাজেট, 9,38,000 কোটি টাকা। তার মধ্যে বাজেট ঘাটতিও কিন্তু রয়েছে এবং সেই বাজেট ঘাটতির জন্য সরকার পুরোটাই আমরা বলি যে অনেকাংশে ব্যাংক ঋণের উপরে নির্ভরশীল হয়ে পড়ে। তো এবার যে 2,43,000 কোটি টাকার যে বাজেট ঘাটতি, এইটা যদি আদায় করতে যায় বা এটা যদি অর্থ সংগ্রহ করতে যায়, তাহলে কি ধরনের চাপের মুখে সরকার পড়তে পারে? এই বিষয়টা এখনো পরিষ্কার করে ব্যাখ্যা করা হয়নি যে বাংলাদেশের ব্যাংকিং সেক্টরে অলরেডি যে সংকটটা চলছে এবং সেখানে সরকারের যে নির্ভরতা ব্যাংকিং সেক্টরের উপরে, এটা একটা অন্যতম কারণ এই ব্যাংকিং সেক্টরের সংকটের। সেখানে এই সংকটাবহ অবস্থায় সরকার এত বড় একটা টার্গেট রাখছে যে আবার ব্যাংক থেকে এত মানে অর্থ সংগ্রহ করা, আবার একই সাথে সরকার আশাও করছে যে বাংলাদেশে বিনিয়োগ বাড়বে। আমরা এটা মোটামুটি সবাই সরলভাবে যেটা বুঝি সেটা হচ্ছে যে একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ অ্যাভেলেবল এই বিনিয়োগের জন্য, এবং বেশিরভাগ বিনিয়োগ আসতে হবে প্রাইভেট সেক্টর থেকে। এখন সরকার যদি একটা উল্লেখযোগ্য অংশ ব্যাংকিং খাত থেকে সংগ্রহ করে, তাহলে অবশ্যই প্রাইভেট সেক্টরে এটার চাপ পড়বে, এবং এটার আরেকটা ইমপ্লিকেশন হচ্ছে যে কর্মসংস্থানের সুযোগ কিন্তু মূলত প্রাইভেট সেক্টর থেকে আসে, পাবলিক সেক্টরের জব লিমিটেড। সুতরাং আমাদের চেষ্টা থাকা দরকার যে প্রাইভেট সেক্টরে আমরা কতটা কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি, যেটার জন্য বিনিয়োগ দরকার, যেটার জন্য প্রাইভেট সেক্টরে রিসোর্স অ্যাভেলেবল প্রচুর থাকা দরকার। তো এখানে একটু সরকার যদি একটু ব্যাখ্যা করতো, এবং এটার অংশ হিসাবে আমরা আরও জানতে পারবো যে কি আসলে স্টেপস নেওয়া হচ্ছে যাতে করে সরকার ব্যাংকিং সেক্টর থেকে এত পয়সা অর্থ সংগ্রহ করবে, অথচ ব্যাংকিং সেক্টরের উপরে চাপ পড়বে না, বিনিয়োগটাও আমরা আকাঙ্ক্ষিতভাবে পাবো। এই হিসাবটা মেলানোর ব্যাপারে এখন একটু সমস্যা আছে। এই বিষয়টা কি যৌক্তিক হচ্ছে যে একে যদি সরকার ব্যাংকিং খাত থেকে এত বড় একটা অঙ্কের টাকা ঋণ নিয়ে নেয়, তাহলে তো বেসরকারি খাত ঋণ পাওয়ার নিয়ে একটু সংশয় বা একটা সংকট তৈরি হয়ে যাবে। তখন বিনিয়োগ তো কমে আসার কথা। এখন বিনিয়োগ বৃদ্ধি করে সরকার যদি ঋণ নেয়, বিষয়টা কি কনফ্লিক্ট করছে? অবশ্যই কনফ্লিক্ট, এবং সে কথাটাই বলছি যে যদি তারা ব্যাখ্যা দিতেন তাহলে আমাদের বুঝতে সুবিধা হতো যে এমন কিছু আছে কিনা যেটা আমরা এখনো জানি না বা বুঝি না, যার মাধ্যমে এটা করা সম্ভব হবে। কিন্তু আমরা যতটুকু স্টাডি করছি দেখতে পাচ্ছি ব্যাংকিং খাতের যে সংকটটা, সেখানে আমাদের ব্যাংকিংয়ের উপরে, ব্যাংকিং সেক্টরের উপরে নির্ভরতাটা কমিয়ে আনা দরকার। যদি এমন হয় যে না, আমরা আপাতত সেটা কমাতে পারছি না, কিন্তু একটা লক্ষ্যমাত্রা থাকা দরকার যে আমরা এই উদ্দেশ্যে, এই পথে আমরা অগ্রসর হচ্ছি যাতে করে নির্ভরতা কমে আসে। কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি, এই নির্ভরতা, বড় লক্ষ্যের বাজেট, আমাদের জিডিপির লক্ষ্য মোটামুটি বলা যেতে পারে যে বেশ অ্যাম্বিশাস, আর তার আলোকে ঘাটতিও বড়। আবার আমরা ব্যাংকিং ক্ষেত্রে যেটা চাচ্ছি যে অর্থ সংগ্রহ, সেটাও অনেক বড়। সুতরাং এই যে বিষয়গুলো, সেখানে এই যে দাম কমানোর যে স্বস্তিটা আমরা উপলব্ধি করতে চাচ্ছি বা একটু ফিল করছি বা জনগণ করছে, এগুলো থেকে সংকট দূরীভূত সংকট হয়তো আরও বাড়তে পারে যদি এই ব্যাংকিং সেক্টরের উপর নির্ভরতা কমানো না যায়। এই হিসেবটা এখন আমাদের কাছে মেলানোর মতো আসেনি। এবং বিদেশি উৎসের উপরও সরকার নির্ভর করছে একটা বড় একটা অঙ্কের অর্থ। এই অর্থের যোগানটা কি আসলে দেয়া সম্ভব হবে কিনা? কারণ আইএমএফ থেকে কিন্তু যে শর্তগুলো জুড়ে দেওয়া হয়েছে, এই শর্ত বাস্তবায়ন হলে, যেখানে অর্থ উপদেষ্টা কয়েকদিন আগেই বলেছিলেন যে এটা বাস্তবায়িত হলে বাংলাদেশের অনেক মানুষ, 66 লাখের মতো মানুষ দারিদ্র্যসীমার নিচে চলে যাবে নতুন করে। তো আসলে যদি আইএমএফ এর শর্ত পূরণ না হয়, তাহলে তো আইএমএফ ঋণ দেবে না। তাহলে ঋণের অর্থ আসলে কিভাবে সংগ্রহ করতে পারে? আইএমএফের উপরে, এই আইএমএফ থেকে যে অর্থটা সংগ্রহ কথা, সেটা কিন্তু আসলে খুব বেশি না, এটা আমাদের খেয়াল রাখতে হবে। এবং আমি বারবার এটা বলছি যে গত প্রায় 1.5 দশকে আমাদের দেশ থেকে প্রায় 200 বিলিয়নের বেশি অর্থ পাচার হয়েছে। আমরা কিন্তু আইএমএফের কাছে যাচ্ছি মাত্র 4-5 বিলিয়নের জন্য। এবং সমস্যাটা এ কারণেই যে আমরা যে দুর্নীতির গড়াজালে এখন আবদ্ধ আছি, বেড়াজালে, সেটা থেকে আমরা বের হয়ে না আসতে পারলে এই সমস্যাটা থেকেই যাবে। এবং আইএমএফের একটা কাঠামো আছে, তাদের কিছু নির্দিষ্ট ফ্রেমওয়ার্ক আছে, যেটার আলোকেই তারা শুধু এই ঋণগুলো দিতে চায়। আমাদের একটা ফ্রেমওয়ার্ক থাকা দরকার
যে আমাদের আসলে যে রিসোর্স আছে সেটা যদি আমরা দুর্নীতিমুক্তভাবে ম্যানেজ করতে পারি তাহলে কিন্তু আমাদের আইএমএফের দরজায় হাত পাতার কোনো দরকার হয় না। আমার যেটা ধারণা যে আইএমএফের কাছে এজন্য যেতে হয় যে আইএমএফ মতো একটা আন্তর্জাতিক মুদ্রা তহবিলের যে কনফিডেন্স, সেই কনফিডেন্সের এক্সপ্রেশনটা আমাদেরকে দরকার। সেটা আমরা 1 বিলিয়ন 5 বিলিয়ন যাই এটা সংগ্রহ করি তাদের কাছ থেকে, তারা যখন দেয় তখন আন্তর্জাতিকভাবে আমাদের জন্য একটা কনফিডেন্স তৈরি হয় যে না, আইএমএফের কনফিডেন্স আছে বাংলাদেশের ওভারঅল গভর্নেন্স এবং অর্থনীতির প্রতি। স্যার, একটা ছোট করে একটা প্রশ্ন করতে চাই, যেহেতু আপনি দুর্নীতির বিষয়টা আনলেন, সাদা টাকা কালো করার একটা সুযোগ থাকছে আবাসন খাতের ক্ষেত্রে। এই বিষয়টা আমরা তো জানি, কালো টাকা মানেই দুর্নীতির, অনেক টাকা কিন্তু কালো টাকা, এবং কালো টাকা হয়ে যাওয়া মানে হচ্ছে ওইটা কর বহির্ভূত অর্থ এবং সেই অর্থটা দুর্নীতিগ্রস্ত অর্থ। তো এই অর্থ যদি আবাসন খাতে সাদা করার সুযোগ থাকে, এই বিষয়টা আসলে কতটা প্রভাব পড়তে আসলে পারে? কালো টাকা সাদা করার কোনো অবকাশই থাকা উচিত না। এটা করতে গিয়ে আমরা একটা মানে পরিবেশ তৈরি করি যেখানে এই দুর্নীতিটাকে ধারাবাহিকতার মধ্যে ফেলে রাখা হয়। এটা একটা যুক্তি দেওয়া হয় যে বেশ কিছু পয়সা হয়তো অর্থনীতিতে আবার চলে আসবে এবং সেটা থেকে আমরা উপকৃত হব, কিন্তু এই উপকার পাওয়ার যে আমাদের আশা, আমরা দেখেছি যে গত 1.5 যুগে বা আরও লম্বা সময়ে এর চেয়ে আরও বড় ক্ষতি দেশের জন্য হয়ে গেছে। সুতরাং নীতিগতভাবে এই কালো টাকা সাদা করার এই দুষ্ট চক্র থেকে আমাদের বের হয়ে আসা দরকার। সেটা শুধু আবাসন খাতে না, কোনো খাতে আসলে কালো টাকার সুযোগ থাকা উচিত না। আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের সময় দেওয়ার জন্য। আপনাদেরকে। দর্শক, বাজেট নিয়ে আলোচনা করছিলেন, আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান ডক্টর মোহাম্মদ ওমর ফারুক।